পাহাড়ে অস্থিরতা গভীর ষড়যন্ত্রের অংশ বলছে সেনাবাহিনী। বহাল থাকছে ১৪৪ ধারার সহিংসতার ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি। মানুষ এখন নির্বাচনমুখী, কেউ বাধা দিতে চাইলে জনগণ প্রতিহত করবে বলছে বিএনপি। পিআর সহ ৫ দফা দাবিতে ইসলামী দলগুলোর কর্মসূচি। বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫,১০,০০০, সাধারণ প্যাকেজে গতবারের চেয়ে ২৭,০০০ টাকা বেশি। শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী আজ। কুমারী পূজায় রামকৃষ্ণ মিশনে ভক্ত পুণ্যার্থীর ভিড়, পূজার নিরাপত্তায় কড়া নজরদারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খাগড়াছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, এখনো বহাল ১৪৪ ধারা। সেনাবাহিনী বলছে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা চলবে। এদিকে গুইমারায় সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পুরো পার্বত্য অঞ্চল এখনো থমথমে হলেও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে পরিস্থিতি। বহাল রয়েছে ১৪৪ ধারা। পরিস্থিতি বিবেচনায় মতবিনিময় সভা করেছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। বলেন, পাহাড়ে অস্থিরতা গভীর ষড়যন্ত্রের অংশ। সার্বিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা চলবে। ৩ পার্বত্য জেলায় এটার প্রভাব কিন্তু পড়তে পারে। খাগড়াছড়ি অলরেডি এটা ফেস করে ফেলেছে এবং আমি বলতে পারি রাঙামাটি এবং বান্দরবনে যে আগামী কয়েকদিনের মধ্যে এটা ঘটবে না, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। ১৪৪ ধারা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এটা অব্যাহত রাখার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করব। এদিকে গুইমারার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। এখানে যে কর্মসূচি চলছে, অবরোধের কর্মসূচি চলেছে, তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে। আমরা আলোচনার টেবিলে এটি সমাধান করতে চাই। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা যে তাদের কাছ থেকে বিভিন্ন দাবি দেওয়া পেয়েছি, তার প্রায় ৮টি দাবি দেওয়া পেয়েছি। তার সেই ৮টি দাবি দেওয়ার মধ্যে 7টি আমরা অ্যাড্রেস করছি এবং সেটি নিয়ে কাজ করছি। তবে বিশেষ করে আমরা যারা নিহত হয়েছেন তাদের পাশে থাকব এবং তাদের পুনর্বাসন, তাদের পরিবারের পুনর্বাসনের যে কাজ সেটি সম্পন্ন করব। পার্বত্য অঞ্চলের চলমান সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। হিন্দু ধর্মের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান করতে না পারে, সেজন্য ফ্যাসিস্টরা পাহাড়ে একটি পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বর্তমানে পরিস্থিতি ঠান্ডা রয়েছে বলেও দাবি করেন তিনি। সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। পাহাড়ের অবস্থা শান্ত, এখন মোটামুটি কোনো সমস্যা নাই। এই জিনিসটা করছিল যেন হিন্দুরা ভালোভাবে তাদের পূজাটা যেন উদযাপন করতে না পারে। এই পূজাটা হলো একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটার একটা ভাব গম্ভীর্যের সাথে করার কথা এবং তারা যেন এটা যেন ভালোভাবে না করতে পারে, এইটাও ছিল কিছু কিছু লোকের উদ্দেশ্য। এইটাই তারা করার চেষ্টা করছে, বাট তারা সফল হয় না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের জনগণ নির্বাচনমুখী। নির্বাচনের আমেজ বইছে সারা দেশে। এখন যদি কোনো রাজনৈতিক দল নির্বাচনকে বাধা দিতে চায়, তবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান দলটির নেতাকর্মীরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন চায় না বিএনপি, সবাইকে নিয়ে দেশ গড়ার কথা বলেন তিনি। বিএনপির এই নেতা জানান, রাষ্ট্র কাঠামো সংস্কারের মাধ্যমে শক্তিশালী সরকার গঠনের পথে দেশ এগিয়ে যাচ্ছে। ভোটাধিকার প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে আশাবাদী তিনি। বলেন, নির্বাচন নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে, আবহাওয়া চলছে। সকল প্রার্থীরা, সম্ভাব্য প্রার্থীরা এবং জনগণ ভোটের জনসংযোগে আছে। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে।
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সহ 5 দফা দাবিতে 1 অক্টোবর থেকে 12 অক্টোবর পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী। মঙ্গলবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিয়া গোলাম পরোয়ার। এতে বলা হয়েছে, জুলাই সনদের আইনগত ভিত্তি ছাড়া ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান ও তার অর্জন ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। 5 দফা দাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ, 10 অক্টোবর রাজধানী সহ সব বিভাগীয় শহরে গণমিছিল এবং 12 অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ। ফ্যাসিবাদের দোসর হিসেবে বিশেষ ট্রাইব্যুনালে জাতীয় পার্টি ও 14 দলের বিচারের দাবি তুলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই সঙ্গে বিচার চলাকালীন জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধেরও দাবি তাদের। সকালে রাজধানীর পল্টনে সংবাদ সম্মেলনে 5 দফা দাবিতে 12 দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন। সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবিও তাদের। জামাত ইসলামীর সাথে আন্দোলনে থাকা দলটি জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতানৈক্য নিয়েও চিন্তিত। তাদের চাওয়া, স্বৈরাচার সহ তাদের মতাদর্শীদের স্থায়ীভাবে বাতিল করা হোক। ফ্যাসিবাদে জড়িতদের বিচারে ধীরগতি নিয়েও হতাশা প্রকাশ করেছে সংগঠনটির নেতারা। ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট ও তাদের মিত্ররা ভোটের আগে দেশে অস্থিরতার চেষ্টা করছে অভিযোগ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। বলেন, তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। চুরি করা সম্পদ দিয়ে তারা অপপ্রচারে অর্থায়ন করছে। কিছু আন্তর্জাতিক মহল তাদের সমর্থন করছে বলেও জাতিসংঘ মহাসচিবের কাছে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা। জবাবে মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন ও সংস্কারে জাতিসংঘের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। শীর্ষ পর্যায়ের মানবাধিকার কর্মীদের একটি প্রতিনিধি দলের কাছেও প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টির চেষ্টা করছে। রকুনুজ্জামানের রিপোর্ট। সোমবার জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎ করেন। বাংলাদেশের জাতীয় নির্বাচন, সংস্কার কার্যক্রম ও রোহিঙ্গা সংকট নিয়ে গুতেরেসকে অবহিত করেন ডক্টর ইউনূস। বলেন, ক্ষমতাচ্যুত শাসক গোষ্ঠী ও তাদের মিত্ররা ভোটের আগে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিছু আন্তর্জাতিক মহল তাদের সমর্থন করছে বলেও জাতিসংঘ মহাসচিবের কাছে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা। নির্বাচন, সংস্কার সহ গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানান জাতিসংঘ মহাসচিব। যারা এই যে বাংলাদেশের থেকে বিলিয়ন ডলার যারা চুরি করে নিয়ে গেছে, বাংলাদেশ নিয়ে তারা হাজার হাজার ডিসইনফরমেশন, ফেক নিউজের ক্যাম্পেইন করছে। তো ফলে এক ধরনের আমরা দেখছি যে পতিত স্বৈরাচার, তার দোসরগুলো এবং তাদের সাথে অ্যালাইড যারা ইন্টারন্যাশনাল ফোর্সেস আছে, তারা মিলে একটা মানে খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড মুভ, যে এই ইলেকশনটাকে কীভাবে বানচাল করা যায়, এই ইলেকশনকে কীভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, এরকম একটা আমরা মুভ দেখছি। সেই বিষয়ে আমরা সতর্ক আছি, আমরা কাজ করছি এবং এই বিষয়ে চিফ অ্যাডভাইজার সমস্ত ইন্টারন্যাশনাল যাদের সাথে বসেন তাদেরকেও এটা জানাচ্ছে। এর আগে শীর্ষস্থানীয় মানবাধিকার কর্মীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। রবার্ট এফ কেনেডি, হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট কেরি কেনেডির নেতৃত্বে এই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টির চেষ্টা করছে, আর নির্বাচন যাতে কখনো না হয় তা নিশ্চিত করতে বদ্ধপরিকর কিছু শক্তি। আগামী কয়েক মাস খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, কারা কার জন্য কাজ করছে সরকার তা জানে না। প্রচুর অর্থ ঢালা হচ্ছে, যার সুবিধাভোগী রয়েছে দেশের ভেতরে বাইরে। এরা ভালোভাবে প্রস্তুত, এটা বিপজ্জনক বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মানবাধিকার রক্ষায় নিরাপত্তা খাতের উপর গুরুত্ব আরোপ করেন প্রতিনিধি দলের সদস্যরা। এখানে উনি ওনাদেরকে আহ্বান করেছেন যাতে হিউম্যান রাইটস যারা অ্যাক্টিভিস্ট বা যারা গ্রুপগুলো আছে তারা জন্য বাংলাদেশে আরও ভিজিট করে। বিশেষ করে সামনের মাসগুলো খুব ক্রুশিয়াল, এই সময় তাদের ভিজিটটা উনি ওয়েলকাম করছেন, যে ওনারা আসলে তাহলে অনেক বিষয় নিয়ে, অনেক ফরগটেন ইস্যু নিয়েও তারা কথা বলতে পারবে। এছাড়াও নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন জাতিসংঘের সহকারী মহাসচিব, স্বল্পোন্নত, উন্নয়নশীল, ল্যান্ডলক এবং ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর প্রতিনিধি রাবাব ফাতিমা। প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রুসেল ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ গ্র্যান্ডি। জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। মূলত ক্যাথরিন রাসেল, ফিলিপো গ্র্যান্ডি এবং জুলি বিশপের সাথে টক্সের মূল ফোকাসটা ছিল রোহিঙ্গা ক্রাইসিস।
রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার গুম, খুন ও নির্যাতন চালিয়েছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল ২৪-এর গণঅভ্যুত্থান। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় দেয়া সাক্ষ্যে তদন্তকারী কর্মকর্তা আলমগীর জানান, জুলাই আগস্ট আন্দোলন চলাকালে ৪১ জেলায় ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড হয়েছে, আর ৫০টিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জুলাই গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে মারণাস্ত্র ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যার অভিযোগ করে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় আনা হয়েছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। মামলার সবশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা আলমগীর মঙ্গলবার দেয়া তার সাক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ বিবিসি ও আল জাজিরার প্রতিবেদন দেখান। প্রতিবেদনে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের তথ্য উঠে এসেছে। সাক্ষ্যে তদন্ত কর্মকর্তা আলমগীর বলেন, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার নানা অপকর্ম করেছে। এদিকে রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর সাক্ষী অসুস্থ থাকায় সাক্ষ্য গ্রহণ হয়নি। ৬ অক্টোবর পরবর্তী দিন ধার্য করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালে পবিত্র হজ পালনে ইচ্ছুকদের জন্য ৩টি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, হাব। হজ যাত্রীদের সুবিধা এবং আবাসন ব্যবস্থার উপর ভিত্তি করে এই প্যাকেজগুলোর সর্বনিম্ন খরচ ৫,১০,০০০ টাকা এবং সর্বোচ্চ খরচ ৭,৫০,০০০ টাকা। গত বছরের তুলনায় বিশেষ প্যাকেজে ৫১,০০০ এবং সাধারণ প্যাকেজে ২৭,০০০ টাকা বাড়তি গুনতে হবে হজ ইচ্ছুকদের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বেসরকারি হজ ব্যবস্থাপনার প্যাকেজ ঘোষণা করেন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। তিনি বলেন, হজের ক্ষেত্রে সরকারি প্যাকেজ অনুসরণ করেই নতুন প্যাকেজ ঘোষণা করছেন তারা। প্রতি বছর বিশেষ ও সাধারণ ক্যাটাগরিতে 2টি হজ প্যাকেজ থাকলেও এবছর সাশ্রয়ী নামে আরেকটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়। এতে বলা হয়, বিশেষ হজ প্যাকেজের জন্য হজ গমনোচ্ছেদের গুনতে হবে 7,50,000, সাধারণ প্যাকেজের জন্য 5,50,000 এবং সাশ্রয়ী প্যাকেজের জন্য 5,10,000 টাকা। হাব মহাসচিব জানান, মক্কায় সাধারণ প্যাকেজের হজ ইচ্ছুকদের 700 মিটারের মধ্যে রাখলেও সাশ্রয়ী প্যাকেজের অন্তর্ভুক্তদের রাখা হবে 4 থেকে 5 কিলোমিটার দূরে। সৌদি সরকার কর্তৃক কোনো খাতের খরচ বৃদ্ধি হ্রাস হলে প্রযোজ্য খাতের বর্ধিত হ্রাসকৃত ব্যয় প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে তা পরিশোধযুক্ত হবে এবং একই সাথে বিমান ভাড়া হ্রাস পেলে তা প্যাকেজ মূল্যের সাথে সমন্বয় করা হবে। এই বছর কোরবানি সহ কোরবানির অর্থ নুসুক মাসার প্ল্যাটফর্মে পরিশোধ বাধ্যতামূলক হওয়ায় সরকারি ও বেসরকারি মাধ্যমের প্যাকেজে কোরবানির অর্থ অন্তর্ভুক্ত করা হয়েছে। বিমান ভাড়া কমলেও হজ প্যাকেজ গত বছরের তুলনায় বেশি কেন, এমন প্রশ্নে সৌদি অংশে বিমা সহ অন্যান্য খরচ বাড়ানোর কথা জানান হাব সভাপতি। টিকিটের দাম 1,30,000-40,000-এর উপরে কোনো ভাড়া হইতে পারে না। আমাদের কথায় তারা সন্তুষ্ট হয়ে এই টিকিটের দাম প্রথমে $200 কমাইছিল, পরে ওই যে তাদের যে বোর্ড আছে, বোর্ডে তখন $1,100 বৃদ্ধি করছে। তবে ওনারা বলছে যে এই ভাড়া $100 আরো কমতে পারে, যখন কমবে তখন আমরা হাজিদেরকে এই টাকাটা ফেরত দিয়ে দিব। কোনো হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা নিয়ে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে, সেক্ষেত্রে হাবের কিছু করার নেই বলে জানান নেতারা। আমরা ইনশাআল্লাহ আশা করতেছি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। শারদীয় দুর্গাপূজার অন্যতম আকর্ষণ কুমারী পূজা হয়েছে মহাষ্টমীতে। হিন্দু শাস্ত্র অনুযায়ী কুমারী হচ্ছে শুদ্ধতা ও পবিত্রতার প্রতীক। এবার কুমারী পূজায় কুমারী হয়েছেন 6.5 বছর বয়সী লাবণ্য চ্যাটার্জি। কুমারী পূজা উপলক্ষে রাজধানীর রামকৃষ্ণ মিশনে ভিড় করেন শত শত ভক্ত পুণ্যার্থী। রিপোর্ট করছেন আসমা আক্তার নুপুর, ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে মূল আকর্ষণ কুমারী পূজা। প্রতি বছরের মতো রাজধানীর রামকৃষ্ণ মিশন মন্দিরে এবারও বিশেষভাবে আয়োজন করা হয় কুমারী পূজার। সকাল 11টায় শত শত ভক্ত, পূর্ণার্থী ও দর্শনার্থীদের ঢল নামে মন্দিরে। সনাতন ধর্মমতে অষ্টমী তিথিতে কুমারী বালিকাকে পবিত্র মেনে দেবীর আসনে বসিয়ে তাকে মাতৃরূপে পূজা করা হয়। সকল নারীদের মাতৃজ্ঞানে শ্রদ্ধা দেখানোও এই পূজার একটি বিশেষত্ব। মা দুর্গার প্রতি একটু আমার দুর্বলতা রয়েছে, কারণ কুমারী আজকে যে পূজাটা হলো, সেই কুমারী কিন্তু মা দুর্গার রূপেই আবির্ভূত হয়েছে। আজকে মানুষ রূপে এই দেবীকে আমরা পূজা দিলাম কেন, তার মধ্যে আমরা দেবী দুর্গাকে দেখতে পাচ্ছি। শারদীয় শুভেচ্ছা সবাইকে, আর সকলের শান্তি চাচ্ছি, দেশের শান্তি চাচ্ছি। কুমারী পূজা করি এটা মাতৃজ্ঞানে, ওনাকে আমরা মাতৃজ্ঞান করি, মায়ের মতো মানি এবং মায়ের মতো মর্যাদা দেই। ওনার মাধ্যমে আমরা পুরো নারী জাতিকে
শ্রদ্ধা করি, সম্মান করি। কুমারী পূজার মাধ্যমে মানুষের ভেতরে আরো অনেক ভিন্ন মতবাদ আসতে পারে, তবে আমি বলবো যে এই দৃষ্টিকোণটা আরো সুন্দর হবে। নারীদের সম্মান দেখাতে দুর্গার একটি রূপ হিসেবে 6 থেকে 16 বছরের এক কুমারীকে বসিয়ে মাতৃরূপে এই পূজা করা হয়। এবারের কুমারী 6.5 বছর বয়সী লাবণ্য চ্যাটার্জি। কুমারী পূজায় তার শাস্ত্রীয় নাম মালিনী। বয়স অনুসারে দেয়া হয়েছে এই উপাধি। কুমারী পূজার বিশেষ তাৎপর্য রয়েছে হিন্দু শাস্ত্রে। সনাতন ধর্মের যে দুর্গাপূজার অনুষ্ঠান, সেই দুর্গাপূজার অনুষ্ঠানে অনেক জায়গাতে কুমারী পূজাও অনুষ্ঠিত হয়। তার কারণ হচ্ছে শুদ্ধাত্মা কুমারীর মধ্যে ভগবতীর ঐশ্বর্যের বিশেষ প্রকাশ। এটা শাস্ত্র আমাদেরকে বলে দিয়েছে। সেই শাস্ত্রবিধান অনুসরণ করে আমরা এই আমাদের রামকৃষ্ণ মঠ ঢাকায় 100 বছরেরও বেশি সময় ধরে এই কুমারী পূজার অনুষ্ঠান করে চলেছি দুর্গাপূজার সময়। পূজাকে কেন্দ্র করে রামকৃষ্ণ মিশন মঠ ও মন্দিরে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, এই বিষয়ে দর্শনার্থীদের সহযোগিতা চেয়েছেন কর্তৃপক্ষ। 1901 সালে স্বামী বিবেকানন্দ প্রথম কুমারী পূজা প্রবর্তন করেন। এরপর থেকে সব রামকৃষ্ণ মিশন মঠ ও মন্দিরে এই পূজা হয়ে আসছে। শুধু একদিন নারীকে সম্মান জানানোর জন্য এই পূজা যেন সীমাবদ্ধ না থাকে, এমনটা আশা ভক্ত পুণ্যার্থীদের। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে পূজায় বিশৃঙ্খলা করে একটি মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে বলেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। আশ্বস্ত করেন পূজার নিরাপত্তা নিশ্চিতে কড়া নজরদারি রাখা হয়েছে। অপ্রীতিকর ঘটনা রুখতে সতর্ক আছে পুলিশ। পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বাহারুল আলম বলেন, সারা দেশে গত 1 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপূজাকে কেন্দ্র করে 49টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় 15টি মামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে 19 জনকে। জানান, সামাজিক মাধ্যম সহ সাইবারে কঠোর নজরদারি করছে পুলিশ। বৈষম্য বিরোধী 55টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। বাকি মামলা তদন্ত করা হচ্ছে। আশ্বস্ত করেন, নিরাপরাধ কাউকে হয়রানি করা হবে না। জানান, থানায় ভুক্তভোগীদের কোনো অভিযোগ পেয়ে মামলা হিসেবে গ্রহণ না করে প্রাথমিক তদন্তের নামে কালক্ষেপণ করলে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ও সবচেয়ে বড় এজেন্ডা জাতীয় নির্বাচন। আর নির্বাচনকে ঘিরে অনেকেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। এটা দেশের বাইরে থেকেও হতে পারে বলে শঙ্কা তার। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আইনগতভাবে শাপলা প্রতীক এনসিপির প্রাপ্য। এই প্রতীক পেতে প্রয়োজনে আদালতে বা রাজপথে যাবেন তারা। পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের হুদুপাড়া সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সার্জিস বলেন, জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার এবং জুলাই সনদের আইনগত ভিত্তির মধ্য দিয়ে মৌলিক সংস্কারগুলোর বাস্তবায়ন চায় জাতীয় নাগরিক পার্টি। ভারতীয় মিডিয়াগুলো প্রোপাগান্ডা সেল তৈরি করে দেশে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে বলে জানান সার্জিস আলম। আমাদের শাপলা পাওয়ার সাথে এই নির্বাচন পিছানোর আগানোর কোনো সম্পর্ক নেই। আমরা যেহেতু আইনগতভাবে শাপলাটা পাই, আইনগত কোনো বাধা নেই, আমরা মনে করি নির্বাচন কমিশন তার ওই মেরুদণ্ডটা শো করবে যে বাইরের কোনো চাপ বাধাতে তারা চাপে পিষ্ট না হয়ে আমাদের যে শাপলা মার্কাটা যেটা আমরা আইনগতভাবে পাই এনসিপি, সেটা আমাদেরকে দিয়ে দিবে। এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে। এটার লড়াইটা আলাদা। এটা আমরা আমাদের মতো করে যদি আইনগতভাবে যাওয়া লাগে, রাজপথে যাওয়া লাগে, আমরা সেভাবে যাবো। এটার সাথে নির্বাচন আগানোর পিছনে কোনো সম্পর্ক নেই। হাঁসের খামারে বাচ্চা উৎপাদনে সনাতনী এক পদ্ধতি যেন আশীর্বাদ হয়ে উঠেছে নেত্রকোনার কুঠুরিকোনা গ্রামের জন্য। গ্রামটির 1.5 শতাধিক পরিবার স্বাবলম্বী হয়েছে হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করে। কুঠুরিকোনায় তাদের কাজকে আরও প্রসারিত করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। নেত্রকোনার প্রতিনিধি মাহবুবুল কিবরিয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নেত্রকোনার মদন উপজেলার প্রত্যন্ত এক গ্রাম কুঠুরিকোনা। হাওড়পাড়ের এই গ্রামে প্রতিটি বাড়িতেই এখন হাঁসের খামার। দেশের মানুষ যখন কর্মসংস্থানের খোঁজে শহরমুখী হচ্ছে, তখন গ্রামটির 150টিরও বেশি পরিবার আজ স্বাবলম্বী হয়েছে হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করে। সাধারণ কাঁচা ঘর বা টিনের চালার ভেতরে সাজানো ডিম, তার পাশে হারিকেনের আলো আর তুষ দিয়ে তৈরি উষ্ণ পরিবেশ। এভাবেই প্রতিদিন জন্ম নিচ্ছে লাখ লাখ হাঁসের বাচ্চা।
এই গ্রাম থেকে বছরে গড়ে ৩ কোটি হাঁসের বাচ্চা বিক্রি হয়, যার দাম প্রায় ১২০ কোটি টাকা। কুঠুরিকোনা গ্রামের মানুষ আমাদের হাওড় অঞ্চলের জন্য বিশাল একটা আয়ের নজির স্থাপন করেছে। ডিম কোনটা নষ্ট কোনটা ভালো এগুলো আমরা দেখি, মানে নষ্টগুলো ফালাই দিই আর ভালোগুলো এখানে থাকে। প্রতিদিন ১,০০০-১৫০০ টাকা পাই। এইভাবে আমিও চলতেছি, আরও হাজার হাজার মানুষ চলতেছে। সরকারি সুযোগ সুবিধা বাড়ালে এবং সরকারিভাবে অর্থ সহায়তা পেলে আরও ভালো কিছু করা যেত বলে জানিয়েছেন খামার মালিকরা। খামারিদের কাছ থেকে আমরা ডিম এনে বসিয়ে আপনার প্রতি মাসে ২৭ দিন ২৮ দিন পরে বাচ্চা উৎপাদন হয়। উৎপাদন হওয়ার পরবর্তীতে বিভিন্ন দেশে, বিভিন্ন থানাদিন, বিভিন্ন জেলাদিন, বিভিন্ন এলাকাতে আমরা সরবরাহ করে থাকি। আমাদের যদি সরকার স্বল্প মূল্যে আমাদেরকে ঋণ দেয়, তাহলে আমরা সরকারের সাথে পরিজন দিয়ে মানে বাচ্চা উৎপাদন করতে পারবো, বাচ্চা উৎপাদন বা হাঁসের ঘাটতি, মাংসের ঘাটতি পূরণ করতে পারবো এবং আমাদের বাংলাদেশের যে ডিমের যে খাদ্য এটা পূরণ করতে পারবো। এই খামারগুলো কর্মসংস্থানের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান। তাই খামারিদের ব্যবসায় উন্নয়নে ভবিষ্যতে সরকারি সহযোগিতা আরও বাড়ানোর আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। এই বছরে হয়তো একটা প্রজেক্ট আমরা নিতে চাচ্ছি, যে এখানে হাঁসের বাচ্চাগুলো, অবিকৃত হাঁসের বাচ্চাগুলোকে যেন তারা লসে বিক্রি না করে, তারা যেন কিছুদিন লালন পালন করার পরে আবার বিক্রি করতে পারে, এই ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে এবং হয়তো এই ধরনের একটা শেড আমরা তৈরি করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। সুযোগ ও উদ্যোগ থাকলে গ্রামীণ মানুষও পারে একক প্রচেষ্টায় বড় পরিবর্তন আনতে। তাই কুঠুরিকোনার এই হাঁসের বাচ্চার গ্রাম দেশের অন্যান্য অঞ্চলের জন্য হয়ে উঠবে একটি অনুকরণীয় দৃষ্টান্ত, এমনটাই প্রত্যাশা গ্রামবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে হবিগঞ্জে। দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কুষ্টিয়া ভেড়ামারায় পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম। এ সময় তিনি পূজা কমিটির সাথে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গরিব ও দুস্থদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে মোংলায়। সকালে উপজেলা অডিটোরিয়ামে এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। দীর্ঘ ২৪ বছর পর জননিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বাগেরহাট বিএনপির সাবেক এমপি এম.এ.এইচ. সেলিম। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক আব্দুল সবুরের আদালতে মামলাটি অব্যাহতি দেয়। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সাভারের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মইনুল হোসেন বিল্টু। এই সময় তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা করেন তিনি। নরসিংদীর দুর্গমচর অঞ্চলে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিয়েছে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল। তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে যদি কোনো উগ্র প্রথা রাষ্ট্র কায়েমের চেষ্টা করা হয়, বিএনপির কর্মীরা তা প্রতিহত করবে। নারায়ণগঞ্জের হিজবুত তাওহীদের জেলা শাখার উদ্যোগে তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠক হয়েছে। শিল্পকলা একাডেমি মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ফুড ফোর্টিফিকেশনের গুরুত্ব শীর্ষক কর্মশালা হয়েছে ময়মনসিংহে। সকালে কৃষি অনুষদীয় কনফারেন্স রুমে এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এ.কে. ফজলুল হক ভূঁইয়া। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বিষয়ক পরামর্শ কর্মশালা হয়েছে মৌলভীবাজারে। দুপুরে সিভিল সার্জন অফিসের ইপিআই ভবনে এতে প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক গাজী শরীফে ইয়াসমিন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পাহাড়ে অস্থিরতা গভীর ষড়যন্ত্রের অংশ বলছে সেনাবাহিনী। বহাল থাকছে ১৪৪ ধারা। সহিংসতার ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি।
মানুষ এখন নির্বাচনমুখী, কেউ বাধা দিতে চাইলে জনগণ প্রতিহত করবে বলছে বিএনপি। পিআর সহ 5 দফা দাবিতে ইসলামী দলগুলোর কর্মসূচি। বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ 5,10,000, সাধারণ প্যাকেজে গতবারের চেয়ে 27,000 টাকা বেশি। শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী আজ। কুমারী পূজায় রামকৃষ্ণ মিশনে ভক্ত পুণ্যার্থীর ভিড়, পূজার নিরাপত্তায় কড়া নজরদারি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।